আপনি বানাইছেন একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, আপনাকে লাত্তি মেরে ফেলে দেবে সেনাবাহিনী, আপনি কি করবেন? আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের সরকার অনেক বেশি দুর্বল নাকি? মানে মানে আপনি বারবারই বলতেছেন শিথিল। হ্যাঁ, আপনারা এই সরকার বানাইছেন, আমি তো বানাইনি। আমি তো প্রথম দিকে বলছি প্রবলেম কি, আপনি একটা অবৈধ সরকার আপনি এখানে কাজ করে রেখেছেন। সেনাবাহিনী আয়নাঘর বানাবে, সেনাবাহিনী হচ্ছে আওয়ামী লীগের লোকজনের ছাইরা দিবে, সেনাবাহিনী হচ্ছে হাসিনা পরিবারের লোকজনরে বাইজ্জত দিয়ে আসবে ওইখানে। আমরা তাদেরকে কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি নাই। না পারবেন না, না কেন বলবো, অবশ্যই পারবেন, কেন পারেন? আমি যে এটা একবারে বলিনি বলতে পারবেন না। আপনি কি করে বলবেন সেটা আমি কথা বলছি, আপনি কি করে এটাকে ডিল করবেন সে কথা বলছি, আমি তো একবার এটা বলিনি। তাহলে এটা যদি আপনি বলেন তাহলে আমাকে একটা উত্তর দেন খালেদ, আপনি আমলারা সবই ধোয়া তুলসী পাতা আর শব্দ সেনাবাহিনীর, এই সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে খালেদ আভ্যন্তরীণ ভাবে, আমি যেহেতু একজন বুদ্ধিজীবী, আমি অ্যানালিটিকের কথাটা বলছি, সেখানে বহু জেনারেলের নেতিবাচক ভূমিকা আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আপনি যদি সেনাবাহিনীকে যদি আনস্টেবল করতে চান, তাহলে আপনি যদি ইচ্ছা করে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেইন করে তাকে আনস্টেবল করতে পারেন। এই আনস্টেবল করবার ফল হবে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান। কারণ আপনি এখন খেয়াল করেন, এই বর্তমান পরিস্থিতিতে খুবই ক্ষতিকর নাজুক পরিস্থিতি, সবচেয়ে নাজুক পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর। আপনি তাকে ম্যাজিস্ট্রেসি দিয়েছেন এবং তাকে যখনই আপনি তার কোনো একটা ভূমিকা সে পালন করতে যাবে, সে জনগণের বিপক্ষে সে দাঁড়াবে, এবং এই বিপক্ষে দাঁড় করানোটাই এখন কিন্তু দিল্লির কৌশল। এই বিপক্ষে তারা দাঁড় করাবে কোনো না কোনো ভাবে। এবং আপনি এই যে আপনি এখনকার কি বলে আয়নাঘর টানাঘর এগুলাকে যেভাবে আমরা দেখছি, এটাকে যে নাটক করে দেখছি, এটারও কিন্তু একটা ক্ষতিকর দিক আছে। আপনাকে হয় বিচার করতে হবে, বিচারটাকে ত্বরান্বিত করতে হবে, সঠিক বিচারটা করার ব্যাপারটা আমার দরকার আছে। আমাদেরকে ড্রামাটাইজ করা এটা আমাদের দরকার নেই। আমাদের এখন সেনাবাহিনীর দুর্বল জায়গাগুলোকে মনে রেখে সেই জন্য এই মুহূর্তে এমন কোনো বিপদে না পড়ে, সেটা সতর্ক থাকাটা আমাদের খুব দরকার। আর আমি মনে করি শহীদ ভাই ভাববেন যে এটা বললে তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে সমাজে। আমার কাছে মনে হয় আজকে আওয়ামী লীগের লোকের বাড়ি বইলে একটা লোকের বাড়ি ভেঙে দেওয়া সম্ভব, মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ দরকার নাই। আপনার কাছে প্রশ্ন, যদি এটি বাড়ি ভাঙার উস্কানি হয়, এটি কি সরকারের উচিত ছিল বাড়িটি ভেঙে দেওয়া, নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে, তারা দেখবে, পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাঙো না, মানে যেটা আমরা ধারাবাহিকভাবে দেখলাম আর কি, আমি আর রিপিট করতে চাই না, ওইটা ঠিক ছিল না? আপনি আমার পোস্টটা যদি পড়েন, জি, সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটার ভূরাজনৈতিক বাস্তবতায় তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনি যদি পড়েন আপনি দেখবেন। আচ্ছা, আপনি খেয়াল করেন, শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক, কারণ ইতিমধ্যে মোদির সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি তার অভিষেকে যাননি, এবং এই যে ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে। আমি যখন পোস্টটা লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না, কিন্তু এর অত্যন্ত পরিকল্পিত ভাবেই এই উস্কানিটা দেওয়া হয়েছে, এবং যারা উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে। ঠিক আছে, এটা ঘটবে। ফলে আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙা, দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে। আপনি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া এই দিয়ে আমাদের কোনো লাভ নেই। কথা হচ্ছে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কি নিতে পারি, সে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে খেয়াল করেন, শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর চাই নাই, কোনো প্রকার জীবনহানি চাই নাই, এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে এটা একটা অভূতপূর্ব বিষয়। আমি একটু আগে অন্যান্য ক্ষেত্রে ডক্টর ইউনূসের নিন্দা করেছি বটে, কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে যে তারা তো এটা করতে চেয়েছেন, তারা তো শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চেয়েছেন, কিন্তু একটা দুর্বল শিথিল সরকারকে দিল্লি বারবার অস্থিতিশীল করছে, বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে। তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না? আপনি কি সতর্ক থাকবেন না? তাহলে আমাদের দিল্লি যে কাজটা করলো, জয়শঙ্কর যে কাজটা করলেন, এটা তো খুবই অন্যায় কাজ করেছেন তারা, কারণ তারা উস্কিয়ে দিয়ে কাজটা তারা করেছেন, এবং বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক ক্ষেত্রে। আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিবেন এবং সেইটা যথেষ্ট উস্কানিমূলক, কিন্তু আমার কথা হইলো যেইটাকে আপনি বলতেছেন যে ভূরাজনৈতিক ভাবে আমাদের একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে বাড়িটা ভাঙার পর, যারা এই বাড়িটা ভাঙতে বললেন আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আমাদের বড় বড় ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ, তারা কি ব্যাপারটা বুঝতে পারতেছিলেন নাকি তারাও ওই পার্টটার অংশ? আপনার কাছে কি মনে, আপনার রিডটা কি? না, আমি এটা জানি না। তারা তাদের আন্তরিক জায়গাতে একটা কথা বলেছেন, হাসিনার উস্কানিতে হয়তো সে ফাঁদে তারা পা দিয়েছেন, এটা নিয়ে আমি এই মুহূর্তে
কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি পুরোপুরি এটা বলতে পারবো না, আমি নিজে করে সুশাসন ফলো করতে পারিনি। আমি খালি বলবো যে আমি খালি অতটুকু যেটা দেখেছি ততটুকুই মন্তব্য করেছি। না তো সরকারের জায়গাটা আপনি কি দেখেন? সরকার তো চাইলে এটা ভাঙতে বাধা দিতে পারতো, নিজে ভাঙতে পারতো। আপনার পরে আমি লিখেছি সরকার, আমি লিখেছি সরকার উচিত ছিল, আমি লিখেছি অবশ্যই উচিত ছিল। আমি শুনুন, আমি লিখেছি যে আজকে আন্তর্জাতিকভাবে যেটা প্রচার হবে, যেটা বিপজ্জনক, যে বাংলাদেশে কোনো সরকার নাই। খেয়াল করেন, আনন্দবাজার কিন্তু ওটাই কিন্তু বলেছে। এটা তো আপনাকে সরকারকে তো অবশ্যই আমি সরকারে কি করতাম, আমি পুলিশ বলুন এটাকে নিয়ে আমি এটাকে ভাঙতে দিতাম না, কিন্তু আমি জনগণের ক্ষোভকেও আমি হতে দিতাম শান্তিপূর্ণভাবে যতটুকু পারা যায়। তাহলে এটা হলো আমার জন্য ভাবমূর্তিটা আমাকে সবচেয়ে বেশি উজ্জ্বল করতো। কিন্তু সরকারের এক্ষেত্রে ব্যর্থতাটা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং এগুলো তো হচ্ছে যে তাদের এই যে সম্পূর্ণ রাজনৈতিক বাস্তবতাকে তাদের অস্বীকার করা, এটাকে আমলে না নেওয়া, এবং একই সঙ্গে তাদের যে শিথিলভাবে যে সরকারটা চালাচ্ছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ সমালোচনা হচ্ছে, যেটা তো আমাদের জন্য ভালো না। তো আমাদের চাই যে এই সরকার মোটামুটি একটা ইতিবাচক যতটুকু পারো সীমাবদ্ধ সত্য একটা ভালো কাজ তারা করুক এবং জনগণের সমর্থনের উপর সে টিকে থাকুক। আমাদের অনেক দুর্বলতা আছে, টিকে থাকতে হবে। ফরহাদ ভাই, দুইটা উদ্ধৃতি নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। একজন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, উনি বলছেন যে দেশে বিপ্লব হয়েছে, আপনিও কিন্তু একটু বললেন যে বিপ্লব হলে ভাঙাভাঙি হবে, এটা নিয়ে এত রোমান্টিকতার কিছু না। আমিও কিন্তু কাছাকাছি জিনিসই মনে করি। আমাদের দর্শকরা জিজ্ঞেস করছে, আরে ভাই বাড়ি ভাঙছে তো কি হয়েছে, অনেকে মনে করতেছে বাড়ি ভেঙে একটা খুব অন্যায় কাজ করছে, কিন্তু সেই জ্যেষ্ঠ সচিব কি বলতেছে বলেন। কিন্তু আমি এইটার কনসিকুয়েন্সটারে খুব ভয় পাই। আমার কাছে মনে হয় আজকে আওয়ামী লীগের লোকের বাড়ি বইলে একটা লোকের বাড়ি ভেঙে দেওয়া সম্ভব, মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ হওয়ার দরকার নাই। অনেক সময় ফরহাদ মজার ভাইয়ের কোন একটা কথা পছন্দ হয় না দেখে টাঙ্গাই লেগে আগুন লাগাই দেওয়া সম্ভব, মানে আমার পছন্দ হইলো না আমি আগুন লাগাই দিলাম, ওইরকম আর কি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলতেছেন যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। আর একটা টকশোতে আমাদের সমবয়সী, আমার একটু সিনিয়র জনাব গোলাম মুর্তজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে বার্তা, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, আমি এটাকে ভালো চোখে দেখি না। এই কথা আমাদের বলা উচিত না। একটা হচ্ছে ঘটনা ঘটে, আর একটা হচ্ছে ঘটনাকে পক্ষে বলা এক কথা নয়। আমি মনে করি এই বিপ্লবের সাফল্য নির্ভর করবে আমরা কিভাবে জানমাল রক্ষা করতে পারি, তার উপরে বিপ্লবের শক্তিটা নির্ভর করবে। দেখুন, আপনি একটা আওয়ামী লীগের একটা কারো বাড়িতে আপনি আক্রমণ করলেন, সেখানে তাদের মেয়েরা থাকে, আপনি জনগণ নিয়ে এটা করতে গেলেন, এবং সেখানে বুড়ো মানুষ থাকে, আপনি এটা করতে গেছেন, এটা মারাত্মক ক্ষতিকর নেতিবাচক দিক আছে, আন্তর্জাতিক পরিস্থিতি আপনি বাদ দেন। আচ্ছা, এইটা পরিস্থিতিটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সমাজের সকলে কিন্তু আপনার নীতির দ্বারা, নৈতিকতার দ্বারা পরিচালিত হয় না। এবং আমাদের এই শিথিল যে সরকার, এই সরকার এটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা বিপজ্জনক। আমাদের কতটি ঘটনা ঘটে গেলে তাকে নিন্দা করবার সময় আমাদের সতর্ক থাকতে হবে যে সবসময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ নয়, জনগণকে বোঝানো আমাদের কাজ। আমাকে তো বাংলাদেশের অন্তত অর্ধেকের বেশি লোক মনে করে এই সরকার বানাইছেন আপনি। যাই হোক, লাইটার নোট একদম শেষ করি। আপনি যেভাবে এই সরকার, আমাকে যদি সরকার বানাইতে দেন তাহলে এই সমস্যা হতো না। সব বিচার একদিনে সব বিচার হয়ে যেত এবং সুন্দরভাবে আন্তর্জাতিক আইনের অধীনে। আচ্ছা, ঠিক আছে, আমাকে এটা ধরতে, আমি হলাম একটা বুদ্ধিজীবী এবং আমি আমার চিন্তাকে প্রচার করি, আমার চিন্তার একটা প্রভাব পড়েছে এটা আমি টের পাই। পরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ হয়তো আমার কথা শুনে চেষ্টা করে আমাদের করতে, ফাইন। আপনি যদি বলেন যে আমি সরকার বানিয়েছি, আমি মেনে নিলাম, অসুবিধা কি? এটা তো ভালোই, আমাদের ভালো সার্টিফিকেট, ফলে আমি সে দায় নেব। কিন্তু আমি তো এই ধরনের সরকার তো চাই নাই, আমি তো সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই নাই, আমি তো চেয়েছি পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুত আরো দুই একটা ব্যাপার আছে আপনি মানে আসলে সেটা হচ্ছে যে গতকালও লালনকে, কারণ অনেকগুলি বিষয় আছে ফরহাদ ভাই, আসলে আপনাকে অনেক বড় করেই ব্যাখ্যা দিতে হয়েছে, কিন্তু এদিকে প্রশ্নও রয়েছে যে গতকালও লালনকে নিয়ে একটি আয়োজন বন্ধ করতে হয়েছে হেফাজত ইসলামের আপত্তির কারণে। আপনি কি মনে করেন, আমরা কি আসলে পরস্পরকে শোনা জানার অবস্থার মধ্যে আসবো? আমরা অনেক সময় দেখি যে অনেক ধরনের আলোচনাতে মূলত হয় হচ্ছে হেইট ক্যাম্পেইন। এইটা মানে যে যাকে দেখতে না পারে, এটা আসলে ইসলামিস্টদের মধ্যেও বিভিন্ন গ্রুপ আছে, আমি ওয়াজি আলেমদের মধ্যেও গ্রুপ দেখি প্রকাশ্যে একজন, আপনি তো মুনাফিক শব্দটাই শুনতে পারলেন না, ওরা মুশরিক বলে, ওরা একজন একজনকে কাফের বলে। আমি আপনাকে 1 কোটি উদাহরণ দেখাতে পারবো, মানে বড় বড় আলেম একজন একজনকে কাফের বলতেছে।
রাইট রাইট। আপনি মুনাফিক শব্দটাই শুনতে চান না, ওরা মুশরিক বলে, কাফের বলে। না, এটা তো বলতে আছে সারাক্ষণে। না, আমরা এটা খালি এই ক্ষেত্রে আমাদেরকে সহনশীল কেন বলি, কারণ আমরা তো একটা সোসাইটি, যে সোসাইটি দীর্ঘকাল ইকোনমিক, অর্থনৈতিক বিভিন্ন কিছুর দ্বারা এখানে আমরা শোষিত, বঞ্চিত। ফলে এই দেশের সাধারণ মানুষ আর ইহলৌকিক জীবন থেকে কিছু পাওয়া যায় এটা সে বিশ্বাস করে না। সে একমাত্র একটা জায়গায় চলে গেছে যেখানে সে মনে করে তার যা কিছু পাওয়ার, যা কিছু চাওয়া পাওয়া, এটা একমাত্র পরকালের সে পাবে। ফলে একটা পরকাল ব্যবসা গড়ে উঠেছে, একটা পরকাল ব্যবসায়ী যারা ধর্মের নামে তাদের অতি সহজে তাদেরকে মোবিলাইজ করতে পারছে, এবং আমরাও যথেষ্ট পরিমাণ জনগণকে এডুকেট করার, সচেতন করে এটা আমরা পারিনি। ফলে এই বিপদটা আমাদের থাকবে। কিন্তু আমি টাঙ্গাইলের ঘটনা একটু আপনাকে উত্তর দিব। টাঙ্গাইলে যেটা বলতেছে হেফাজতে ইসলাম, সেটা স্থানীয় তিনি একজন নেতা। হেফাজতে ইসলাম এর আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা মাজার ভাঙ্গার কোনো বিরোধী, ঘোর বিরোধী, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি ফতোয়া দিতে পারেন যে আপনি কোনো একটা লালন সম্পর্কে আপনার বক্তব্য, ভিন্ন বক্তব্য থাকতে পারে। কিন্তু তারা বলছে টাঙ্গাইলের যারা এই যে তথাকথিত হেফাজতে ইসলামের যে নেতা, যে কনসার্ট করা জায়েজ, ওখানে মদ্যপান করা, গাঁজা খাওয়া সবই কিন্তু জায়েজ, কিন্তু লালনের গান করা জায়েজ না। এটা আমি নতুন শুনলাম। এরা এই নতুন যে এই ধারাটা, এই ফতোয়া, আমার এটা কিছু বলার নাই। ফরহাদ ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে, আমাকে প্রডিউসাররা প্রায় চোখ রাঙানো শুরু করেছেন, তা আমি কিন্তু আমি আমার লোভে আমি শেষ কথাটা বলি যে যারা সমন্বয়ক আছেন, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই জুলাই আগস্ট আন্দোলনে, তাদের মধ্যে থেকে নানা ধরনের কথা শোনা দিতেছে তারা রাজনৈতিক দল করবেন, তারা আসলে রাজনীতিবিদদের মতোই বিভিন্ন কুকাজ অকাজে জড়িত হচ্ছেন কিনা। আপনি কি দেখেন? আপনি যদি 1 মিনিট একটু বলেন যে তাদেরকে আসলে আপনি কেমন দেখছেন। আমি মোটা দাগে বলবো, আমি অত্যন্ত ইতিবাচক আকারে দেখি। তাদের মেলা ভুল থাকতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। আপনি আরেকদিন বললে আমি তাদের ভুলগুলা, ভালো দিক দুটোই আমরা কথা বলবো। আমি যে অত্যন্ত ইতিবাচক আকারে আমি দেখছি। আমি যে তরুণদের একটা দল তৈরি করা অত্যন্ত দরকার, 1 নাম্বার। 2 নাম্বার হতো বাংলাদেশে আমি মনে করি 18 বছর থেকে আরম্ভ করে 40 বছর এই যে ডেমোগ্রাফিক যে জনগোষ্ঠী, এরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই ঠিক করবে বাংলাদেশটা কোন দিকে যাবে। এবং তাদেরকে আমরা যতটুকু প্রভাবিত করতে পারি, তাদেরকে আমরা যতটুকু এডুকেট করতে পারি, যতটুকু সচেতন করতে পারি, তার উপরই আগামী দিনের বাংলাদেশ তারা নির্ভর করে। আমি তাদের এই দলকে অভিনন্দন জানাই। তবে একটা শুধুমাত্র আমার এখনো আমি বলবো যে আমার একটা আশঙ্কা আছে যে তারা দলের যে মডেলটা তারা পছন্দ করতেছেন, এটা অনেকটা নির্বাচনী লিবারেল মডেল। এটার ভবিষ্যৎ কতটুকু, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আরেকটা যখন আপনি এরকম আলোচনা করবেন, আমি তখন আপনাকে বুঝাবো যে কেন আমার আশঙ্কা আছে। ফরহাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।